হাই এভরিওয়ান, হালদার টিউশনের পক্ষ থেকে আমি সৌমিত্র এসে গেছি তোমাদের জন্য কোশ্চেন অ্যান্সার ডিসকাশান নিয়ে। তো আজকে থ্রি কোশ্চেন ডিসকাশান আমি করব। থ্রি কোশ্চেন্স হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স ফর এইচএস এক্সামিনেশান ইংলিশ। এইচএসে এবারে 2023 মানে 2023 সালে থ্রি কোশ্চেন্সে যে কোশ্চেন অ্যান্সারসগুলো সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের প্রিপারেশান নিতে হবে, সেইটা ইংলিশ টু বেঙ্গলি কনভারসেশন প্লাস ফুল কনসেপ্ট, সেগুলো নিয়ে আমি ডিসকাশন করব। যারা ইংলিশটা বুঝতে পারছো না, মানে আজকে জানুয়ারি 19 তারিখ, আজকে জানুয়ারি 19 তারিখে আমি ভিডিওটা রেকর্ডিং করছি। তো যাদের মনে হচ্ছে ইংলিশে পাস ঠিকঠাক করবো, তো কিন্তু মানে মনের মধ্যে একটা সংশয়, ইংলিশটা এখনও ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না কনসেপ্টগুলো, বা ইংলিশটা কীভাবে লিখবে, রাইটিংগুলো কীভাবে হবে, অ্যান্সার্সগুলো কীভাবে তোমরা সাজিয়ে লিখবে, বা ধরো তোমরা কোনো কোচিংয়ে পড়ো, সেখানে মাস্টারদের কাছ থেকে এখনও কনসেপ্টগুলো ঠিক ক্লিয়ার করে উঠতে পারো নি, অনেক নোটস পেয়েছো কিন্তু তা সত্ত্বেও মুখস্থ করে কিছু হচ্ছে না। তো তাদের জন্য আমার একটা ছোট প্রচেষ্টা আমার তরফ থেকে, যারা একটু হেল্প চাইছে অনলাইনে। আমি জানি ইউটিউবে তোমরা অনেক ভিডিও পেয়ে যাবে, আর রিসেন্টলি অনেক ভিডিও আপলোড হয়েছে, কিন্তু তবুও তোমাদের জন্য কিছু চেষ্টা করছি। আর আমি নিজে পার্সোনালি ইংলিশ কোচিং পড়াই, তাদের জন্য আমি সাজেশান দিই। তো আমার তরফ থেকে ছোট্ট এই সাজেশান, এটা তোমাদের আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। কোনো কিছু কনফিউশন থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো চলো শুরু করা যাক। থ্রি কোশ্চেন্স চ্যাপ্টারটা তোমরা আশা করি সবাই পড়েছো, কেউ পড়োনি এরম হতে পারে না, কিন্তু এর মধ্যে যেটা কনসেপ্ট আমি বাংলায় বলছি। একজন জার তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন। মানে থ্রি কোশ্চেন্সে আমরা দেখতে পাচ্ছি একজন সম্রাট, এখানে জারের কথা বলা হয়েছে। জার হচ্ছে একজন সম্রাট, জেনারেলি রাশিয়ান সম্রাট বা রাশিয়ানকে জার বলা হয়। রাশিয়ান যে সম্রাট তাকে বলা হয় জার। তো জারের তিনটে কোশ্চেন আছে, সেই তিনটে কোশ্চেন হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটা কি? তিনটে কোশ্চেন, যে তিনটে কোশ্চেন উত্তর, কোশ্চেনের অ্যান্সার যার খোঁজার চেষ্টা করেছেন, সেই কোশ্চেনের অ্যান্সারটা আমরা পরে দেখছি। কিন্তু কোশ্চেনটা ফার্স্টে আমাদের দেখে নিতে হবে কোশ্চেনটা কী। কোনো নির্দিষ্ট কাজ করার সবথেকে উপযুক্ত সময় কোনটি? 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, সঙ্গে রাখার জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মানুষ কারা? আর 3 নম্বর কোশ্চেন, সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? তো তিনটে কোশ্চেন হচ্ছে সময় কোনটি কোনো কাজ করার, 2 নম্বর হচ্ছে সঙ্গে রাখার জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মানুষ কারা, আর সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটি। এই তিনটে কোশ্চেনের অ্যান্সার আমরা দেখে নেব। তো আমি তো বাংলায় বললাম, এরপর ইংলিশটাও তো আমাদের জানতে হবে। মানে কোশ্চেনটা যেটা ভার্সান, কোশ্চেন্স আর হোয়াট ইজ দ্য রাইট টাইম টু ডু এ পার্টিকুলার ওয়ার্ক। কোশ্চেন নাম্বার 1, মানে যাদের যে ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য রাইট টাইম টু ডু এ পার্টিকুলার ওয়ার্ক, মানে কোনটা হচ্ছে সঠিক সময়, সঠিক সময় কোনটা, যেটা কোনো কাজ করার জন্য সবথেকে উপযুক্ত সময় কোনটা, এটাই হচ্ছে ফার্স্ট কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, হু আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পিপল টু বি উইথ, মানে কারা সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি বা পার্সনস যারা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। আর 3 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস টু ডু, মানে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কোনগুলো, যেটা মানে করার জন্য সব থেকে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট। তো এই তিনটে কোশ্চেন করেছিল কে? না, জার। হ্যাঁ, এবার যেটা কনসেপ্ট, মানে থ্রি কোশ্চেনের যেটা আমি একটু আগে যেটা আমি বললাম, বাংলায় বলেছি প্লাস ইংলিশে বলেছি। তোমাদের যদি শর্ট কোশ্চেন বা এসএকিউ যেটা বলে, এসএকিউ যদি দেয়, তো কোশ্চেনটা এরকম দেবে, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার, মানে জারের প্রথম প্রশ্নটি কী ছিল।
হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার? অ্যান্সারটা ফলো করো। দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার ওয়াজ হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং। মানে ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার ওয়াজ, আমি ওয়াজ কেন বলছি, যেহেতু কোশ্চেনটা পাস্ট টেন্সে করা হয়েছে। হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোশ্চেন অফ জার, অ্যান্সার হচ্ছে দি ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার ওয়াজ হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং। হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম মানে সঠিক টাইম কোনটা, যে কোনো কিছু শুরু করার জন্য, কোনো কিছু বা সব কিছু শুরু করার জন্য কোনটা হচ্ছে সঠিক সময়। দি ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার ওয়াজ হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং। ঠিক আছে, আমি যে অ্যান্সারটা বললাম, আমার অ্যান্সার বা রাইটিং বা সেন্টেন্সটা ডিটো আমার মতোই লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তোমরা নিজের ভাষায় সঠিক অ্যান্সারটা গুছিয়ে তোমরা নিজের ল্যাঙ্গুয়েজে বা তোমরা নিজের ওয়ার্ডসে লিখতে পারো। যেমন আমি যেমন বলছি, দি ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার ওয়াজ হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং। তো আমি এরকম বলতেই পারি, অ্যান্সারটা এইভাবে লিখতে পারি, জার্স জার্স ফার্স্ট কোশ্চেন ওয়াজ দ্যাট what was the right time to start everything? What was the right time to start everything? একটা কোশ্চেনের অ্যান্সার অনেকভাবে লেখা যায়, কিন্তু তোমাদের সেন্টেন্সটাকে ঠিকঠাক সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, না হলে যদি গ্রামাটিক্যাল মিস্টেক থাকে সেক্ষেত্রে নাম্বার মাইনাস হয়ে যাওয়ার অনেক চান্স থাকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন যেটা দেখবো, হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার, মানে জারের দ্বিতীয় প্রশ্নটি কী? হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার? দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার ওয়াজ হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল টু লিসেন টু। জারের দ্বিতীয় প্রশ্নটি ছিল, কারা সেই গুরুত্বপূর্ণ মানুষ যাদের কথা তিনি শুনে চলবেন। The second question of the jar was who were the most necessary people to listen to? Who were the most necessary people? মানে কারা সেই প্রয়োজনীয় মানুষ যাদের কথা তিনি শুনে চলবেন। Who were the most necessary people to listen to? What was the third question of the jar? What was the third question of the jar? মানে জারের তৃতীয় প্রশ্নটি কি? The third question of the jar was what was the most important thing to do? মানে জারের তৃতীয় প্রশ্নটি ছিল সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু? হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু? জারের থার্ড কোশ্চেন ছিল হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, মানে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কি? এই তিনটে কোশ্চেনের যে অ্যান্সার আর কোশ্চেন আমি বললাম, তোমরা এখনই ইমিডিয়েট এই ভিডিওটাকে পজ করে আমার সাথে কোশ্চেনটাকে ভালো করে বুঝে নাও। অ্যান্সার আমি ইংলিশ টু বেঙ্গলি বলেও দিয়েছি। এই অ্যান্সারটা তোমরা আগে বাংলাটা ভালো করে বুঝে নাও। যারা ইংলিশে খুবই কাঁচা উইক, তাদের বারবার বলছি ইংলিশে বাংলাটা ভালো করে বুঝে নাও। এবার আমি যেভাবে অ্যান্সারটা বললাম তোমরা নোট ডাউন করতে থাকো। নোট ডাউন করার পর তোমরা একবার নয়, দুবার নয়, তিনবার, চারবার, পাঁচবার পড়তে থাকো। এবার সেটাকে আমার সঙ্গে না দেখে বলার চেষ্টা করো, মানে আমি যেভাবে বলছি সেটা তোমরা না দেখে বলার চেষ্টা করো, তাহলেই তোমরা দেখবে পরীক্ষার সময় লিখতে পারবে। আর না দেখে লেখা হয়ে গেলে এবার একটু খাতায় একটু রাফ প্র্যাকটিস করতে হবে, যাতে তোমরা নিজেরা লিখতে পারছো কি না। এমন অনেক ছেলেমেয়েরাই আছে এখনও পর্যন্ত ইংলিশে গ্রামার বা সেন্টেন্সটাকে ঠিকঠাক সাজিয়ে নিজের ভাষায় লিখতে পারে না। কোচিংয়ে বা মাস্টারমশাইরা যারা নোটস দিচ্ছেন তাদের সেই ল্যাঙ্গুয়েজটাই মুখস্থ করে নিচ্ছে, কিন্তু এটা কিন্তু মানে সঠিক পদ্ধতি নয়। আমি সবাইকে বলবো তোমরা আগে কনসেপ্টটা বুঝে নাও, কনসেপ্টটা বোঝা হয়ে গেলে তোমরা নিজের ভাষায় লেখো।
আচ্ছা, আমি নেক্সট টাইমে কিছু কোশ্চেন অ্যান্সার আমি এখানে আলোচনা করব। নেক্সট কোশ্চেন হচ্ছে, হোয়াই ডিড দ্য জার ওয়ান্ট টু নো দ্য অ্যান্সার্স টু দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে জার কেন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর চেয়েছিলেন। হোয়াই ডিড দ্য জার want to know the answers to the important questions. Why did the Tsar want to know, মানে জার কেন জানতে চেয়েছিলেন দ্য অ্যান্সার্স টু দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন, তার যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো সে করেছিল সেইটার অ্যান্সার সে কেন জানতে চেয়েছিল। অ্যান্সার হচ্ছে, দ্য জার বিলিভড দ্যাট ইফ হি নিউ দ্য অ্যান্সার্স টু দ্য কোশ্চেন্স হি উড নেভার ফেল ইন এনি ওয়ার্ক দ্যাট হি মাইট আন্ডারটেক। জার বিশ্বাস করতেন যে তিনি যদি উত্তরগুলো জানেন তাহলে তিনি যে কাজই হাত দেবেন তাতে কখনো ব্যর্থ হবেন না। তাহলে অ্যান্সারটা কী হলো, দ্য জার বিলিভড দ্যাট, জার বিশ্বাস করতেন যে ইফ হি নিউ দ্য অ্যান্সার্স টু দ্য কোশ্চেন্স, মানে সে যদি ওই কোশ্চেনের অ্যান্সারগুলো জানে, দেন হি উড নেভার ফেল, সে কখনোই ব্যর্থ হবে না, ইন এনি ওয়ার্ক, যে কোনো কাজে, দ্যাট হি মাইট আন্ডারটেক, যে কাজে তিনি হাত দেবেন না কেন সে কাজে তিনি কখনোই ব্যর্থ হবেন না। হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার আমরা আলোচনা করে নিয়েছি। হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোশ্চেন অ্যান্ড থার্ড কোশ্চেন এগুলো আমরা আলোচনা করে নিয়েছি। আচ্ছা, হু কেম ফার্স্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন অফ দ্য জার, কারা প্রথম জারের প্রশ্নের উত্তর দিতে এসেছিল। দ্য লার্নড মেন কেম ফার্স্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন অফ দ্য জার, মানে যারা পণ্ডিত মানুষ, যারা শিক্ষিত, লার্নড মেন মানে যারা শিক্ষিত, যাদের এডুকেশন অনেক হাই, যারা পড়াশোনা অনেক জানে, তাদেরকে বলা হচ্ছে লার্নড মেন। দ্য লার্নড মেন কেম ফার্স্ট টু অ্যান্সার দি কোশ্চেন্স অফ দ্য জার, দ্য লার্নড মেন কেম টু ফার্স্ট অ্যান্সার দ্য কোশ্চেন্স অফ দ্য জার। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন যেটা দিচ্ছে, জ্ঞানী মানুষরা কেন জারের কাছে এসেছিলেন, জ্ঞানী মানুষরা কেন জারের কাছে এসেছিলেন। হোয়াই ডিড লার্নড মেন কাম টু দ্য জার, হোয়াই ডিড লার্ন মেন কাম টু দ্য জার, জারের কাছে ওই জ্ঞানী ব্যক্তি বা পণ্ডিত ব্যক্তিগণ কেন এসেছিলেন, কিছু তো কারণ থাকবে, এমনি এমনি তো কেউ আসবে না। তো এখানে যেটা উত্তরটা যেটা হচ্ছে, জ্ঞানী মানুষরা জারের কাছে তার তিনটি প্রশ্নের উত্তর নিয়ে এসেছিলেন এই কারণেই যে যার একটি বিশেষ পুরস্কার ঘোষণা করেছিলেন, যার একটি বিশেষ পুরস্কার বা প্রাইজ ঘোষণা করেছিলেন। আমরা এখানে পুরস্কারের ইংলিশটাকে দেখব রিওয়ার্ড বা প্রাইজ, এখানে রিওয়ার্ড ওয়ার্ডটা লেখাই তোমাদের জন্য উপযুক্ত হবে। The learned man came to the Tsar to give answers to his three questions, hoping that to get the reward that Tsar had announced. এখানে অ্যান্সারটা তোমরা এইভাবে লিখবে, লার্নড ম্যান কেম টু দ্য জার টু গিভ দ্য অ্যান্সার্স অফ থ্রি কোশ্চেন্স ফর দি রিওয়ার্ড দ্যাট জার হ্যাড অ্যানাউন্সড। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা আলোচনা করছি, হোয়াই ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট দ্য হারমিট, হোয়াই ডিড দ্য জার কনসাল্ট দ্য হারমিট, জার একজন সাধুর সঙ্গে পরামর্শ করার সিদ্ধান্ত নিলেন কেন। হারমিট মানে সাধু বা সন্ন্যাসী। হোয়াই ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট দ্য হারমিট, অ্যান্সারটা হচ্ছে, দ্য জার ডিসাইডেড টু কনসাল্ট দ্য হারমিট বিকজ হিজ স্কলার্স ফেল্ড অ্যান্ড হি নিউ দ্য হারমিট ওয়াজ ওয়াইজ enough to give answers to his three questions. The Tsar decided to consult the hermit. জার ঠিক করলেন বা ঠিক করেছিলেন
টু কনসাল্ট দ্য হারমিট, ওই সাধু বা সন্ন্যাসীর সাথে তিনি পরামর্শ করবেন, কনসাল্ট মানে পরামর্শ করা, দ্যাট বিকজ হিজ স্কলার্স ফেল্ড অ্যান্ড হি নিউ দ্য হারমিট ওয়াজ ওয়াইজ, বিকজ হিজ স্কলার্স ফেল্ড মানে যারা ওই সবাই পণ্ডিত ব্যক্তিগণ, যারা লার্নড মেন যারা এসেছিল, তারা সবাই ব্যর্থ হয়েছিল। কি ব্যর্থ হয়েছিল? তার যে তিনটে কোশ্চেনের অ্যান্সার যথাযথ দিতে পারেনি। তাই ব্যর্থ হয়ে যাওয়ার পর যার ঠিক করলো যে একজন হারমিট আছে বা সাধু বা সন্ন্যাসী আছে, তার সাথে সে কনসাল্ট করবে। হি নিউ দ্য হারমিট ওয়াইজ মানে জ্ঞানী, মানে সাধু বা সন্ন্যাসী ওই হারমিট সে কিনা অনেক জ্ঞানী, এনাফ টু গিভ দ্য অ্যান্সার্স টু হিজ 3 কোশ্চেন্স, মানে ওই সাধুই একমাত্র ব্যক্তি যে তার 3টে কোশ্চেনের অ্যান্সার যথাযথ দিতে পারবে। সেই জন্যই যার ডিসাইডেড টু কনসাল্ট দ্য হারমিট বিকজ হিজ স্কলার্স ফেল্ড অ্যান্ড হি নিউ দ্য হারমিট ওয়াজ ওয়াইজ এনাফ টু গিভ অ্যান্সার টু হিজ 3 কোশ্চেন্স। আচ্ছা, সেম কোশ্চেন আরেকটু অন্যভাবে দেওয়া আছে। হোয়াই ডিড দ্য জার কাম টু দ্য হারমিট, জার কেন সন্ন্যাসীর কাছে এসেছিলেন? দ্য জার ওয়েন্ট টু দ্য হারমিট টু নো দ্য অ্যান্সার্স অফ দ্য 3 ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স। এই নোটটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমার কাছে কোচিংয়ে অনেকেই পড়ে যাদের নোটটা আমি ফ্রি অফ কস্ট দিই, কিন্তু যেহেতু এটা আমি অনলাইনে আমি আলোচনা করছি, তো এটার জন্য আমি কিছু প্রাইসিং রাখবো, সে ব্যাপারে আমি ডিটেলস আমি লাস্টে বলে দেবো। আর নেক্সট ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাস থেকে আমি নেক্সট 2024 এইচএস এক্সামিনেশানের জন্য অনলাইন কোচিং শুরু করছি। এইচএস এক্সামিনেশান যারা প্রিপারেশান নিচ্ছ এইচএস এক্সামের জন্য, যারা ভাবছো একটু অনলাইনে একটু কনসালটেশন হলে ভালো হয়, তাদের জন্য আমি কিছু নমিনাল প্রাইস বা রিজনেবল কস্টে আমি সপ্তাহে 2 দিন করে অনলাইন ক্লাস নেব। তো যারা ইন্টারেস্টেড, যাদের মনে হচ্ছে এইভাবে পড়ালে বা এইভাবে পড়লে, হ্যাঁ, যারা ইংলিশে খুবই কাঁচা, যাদের ভিতটা একদমই মানে শক্ত নেই, তাদের জন্য সেশানটা মনে হচ্ছে হেল্পফুল, তারা আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করবে, হালদার টিউশন। আর ফেসবুক পেজে আমি খুব তাড়াতাড়ি আসছি, আমি লিঙ্কটা দিয়ে দেবো। তাদের জন্য আমাদের একটাই পরামর্শ, তোমরা ইউটিউবে যেসব ভিডিওগুলো দিচ্ছি সেগুলো ফলো করো। আর যারা স্পেশাল ক্লাস নিতে চাও বা অনলাইনে কোচিং নিতে চাও, তারা আমার সঙ্গে যোগাযোগ করবে। তারা কমেন্টে জানাতে পারো বা কমেন্টে তোমরা রিপ্লাই করতে পারো, আমি তাদের সঙ্গে যোগাযোগ করে নেব। ফেব্রুয়ারি বা মার্চ মাস থেকে আমরা নেক্সট সেশন শুরু করছি। যারা 2024 সালে এইচএস এক্সাম দেবে তাদের জন্য অনলাইন ক্লাস শুরু হবে ভায়া গুগল মিট। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য হারমিট ওয়াইডলি ফেমাস ফর, সন্ন্যাসী কী জন্য বিখ্যাত ছিলেন? দ্য হারমিট ওয়াজ ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ ওয়াইজডম, তার জ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন। ওয়াইজডম মানে জ্ঞান, রিনাউন্ড মানে বিখ্যাত। দি হারমিট ওয়াজ ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ ওয়াইজডম মানে জ্ঞানী। হোম ডিড দ্য হারমিট ইউজ টু রিসিভ, সন্ন্যাসী কাদের সঙ্গে দেখা করতেন? হোম ডিড দ্য হারমিট রিসিভ, সন্ন্যাসী কাদের সঙ্গে দেখা করতেন? দ্য হারমিট ইউজ টু রিসিভ নান বাট দ্য কমন ফোক, FOLK, ফোক মানে সাধারণ মানুষ। বা এখানে তোমরা অ্যান্সারটা এইভাবে লিখতে পারো, দি হারমিট ইউজ টু রিসিভ নান বাট দ্য কমন পিপল। হারমিট ইউজ টু রিসিভ নান বাট দ্য কমন পিপল মানে ওই সন্ন্যাসী বা যে হারমিট শুধু একমাত্র সাধারণ মানুষের সঙ্গেই দেখা করতেন। হু ডিড দ্য হারমিট মিট ফর গিভিং অ্যাডভাইস, ফর গিভিং অ্যাডভাইস, সন্ন্যাসী পরামর্শ দেওয়ার জন্য কাদের সঙ্গে দেখা করতেন?
দ্য হারমিট মেট অনলি দ্য কমন ফোক ফর গিভিং অ্যাডভাইস। কমন ফোক মানে সাধারণ মানুষ বা কমন পিপলও তোমরা ইউজ করতে পারো। হোয়াই ডিড দ্য জার ডিসগাইজ হিজ অ্যাপিয়ারেন্স বিফোর মিটিং দ্য হারমিট। হোয়াই ডিড দ্য জার ডিসগাইজ হিজ অ্যাপিয়ারেন্স মানে তার যে বাহ্যিক যেটা মানে প্রকাশ, অ্যাপিয়ারেন্স মানে অভিব্যক্তি। হোয়াই ডিড দ্য জার ডিসগাইজ হিজ অ্যাপিয়ারেন্স বিফোর মিটিং দ্য হারমিট। অ্যাপিয়ারেন্স হচ্ছে মানে ঠিক আবির্ভাব, মানে ওই যে সন্ন্যাসীর কাছে বা সাধুর কাছে যে জার যে যাবে, অ্যাকচুয়ালি জার তো কমন পিপল নয়, সে একজন সম্রাট, সে একজন মানে প্রশাসন চালায় বা রাজ্যসভা চালায়। সে যখন সাধু বা সন্ন্যাসীর কাছে আবির্ভাব হবে, অ্যাপিয়ারেন্স মানে সে যখন আবির্ভাব হবে, তার যে বাহ্যিকটা প্রকাশ করবে, সেইটা কেন সে ছদ্মবেশ ধারণ করছে। স্যার ডিসগাইজ মানে ছদ্মবেশ ধারণ করা। কারণ সন্ন্যাসীর সঙ্গে সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাতের জন্য যার ছদ্মবেশ ধারণ করলেন, কারণ সন্ন্যাসী সাধারণ মানুষ ছাড়া অন্য কারোর সঙ্গে দেখা করেন না। সন্ন্যাসী কি, কারণ সন্ন্যাসী নিজে একজন সহজ সরল জীবনযাপন পালন করে। তো সে জেনারেল কি করবে, সে জারের সঙ্গে দেখা করবে না, কারণ জার সে রাজপোশাক বা রাজার পোশাক পরে সবসময় থাকে। তাই জার কী করলো, সে ছদ্মবেশ ধারণ করলো, মানে একজন সাধারণ মানুষ যে পোশাক পরে থাকে সেই পোশাক পরে ছদ্মবেশ ধারণ করলো। তো কোশ্চেনটা আমরা আরেকবার দেখে নিই। হোয়াই ডিড দ্য জার ডিসগাইজ হিজ অ্যাপিয়ারেন্স বিফোর মিটিং দ্য হারমিট। ওই সাধুর সাথে সাক্ষাৎ করার আগে জার কেন ছদ্মবেশ ধারণ করেছিল। দ্য অ্যান্সার হচ্ছে দ্য জার ডিসগাইজ হিজ অ্যাপিয়ারেন্স বিফোর মিটিং দ্য হারমিট বিকজ দ্য হারমিট রিসিভ নান বাট কমন ফক। ওই আগের অ্যান্সারটাই ঘুরে ফিরে আসছে, কারণ হারমিট ইউজ টু রিসিভ, ঠিক আছে, নান বাট কমন ফক বা কমন পিপল। জার ডিসগাইজড হিজ অ্যাপিয়ারেন্স বিফোর মিটিং দ্য হারমিট বিকজ দ্য হারমিট রিসিভ নান বাট কমন ফক। তোমরা দেখবে যে কোশ্চেনটা কী দিয়েছে, কারণ কোশ্চেনটা যেটা দিয়েছে সেটাকেই সাজিয়ে একটু গুছিয়ে অ্যান্সারের মতো করে লিখতে হবে। কারণ কোশ্চেনের যে লাইনটা দেওয়া থাকে সেটাকে একটু সাজিয়ে লেখা দরকার আছে, আর বাকি যে মেন যে অ্যান্সারটা সেইটা কমপ্লিট করতে হবে, তাহলেই কিন্তু অনেকটা লেখা হয়ে যায়। মানে এটা কখনোই করবে না যে কোশ্চেনটা দিয়ে দিল আর শুধু অ্যান্সারটা শুধু এক লাইন মানে একটা ওয়ার্ড বা দুটো ওয়ার্ডে ছেড়ে দেবে না, তাহলে কিন্তু কমপ্লিট হবে না। বা ধরো একটা কোশ্চেনের জন্য 1 নম্বর বা 2 নম্বর যদি থাকে তাহলে ফুল মার্কস পাবে না। মানে এখানে আমি বলতে চাইছি, যেমন কোশ্চেনটা দিয়েছে হোয়াই ডিড দ্য জার ডিসগাইজ হিজ অ্যাপিয়ারেন্স বিফোর মিটিং দ্য হারমিট, অ্যান্সারটাও সেরকমই হওয়া উচিত, কারণ কোশ্চেনের মধ্যে পুরো লাইনটা তুলে দেওয়া হয়েছে, সেই লাইনটাকেই আমরা ঘুরিয়ে লিখছি। জার disguised his appearance before the meeting the hermit because the hermit received none but common folk। মানে সেকেন্ড যে লাইনটা হচ্ছে সেইটা হচ্ছে মেন অ্যান্সার, কিন্তু ফার্স্টের যে লাইনটা লিখছি সেইটা হচ্ছে আমরা কোশ্চেনই দেওয়া আছে। এবার কোশ্চেনে যেটা হোয়াই দিয়ে কোশ্চেন করা হচ্ছে সেটাকে আমরা এখানে আর অ্যান্সারে লিখছি না, শুধু আমরা প্রেডিকেটটা লিখছি, মানে সাবজেক্টটা আমরা লিখছি না। Next question, where did the hermit in 3 questions live? বা where did the hermit live? Where did the hermit live? লিভ বা লাইভ যেটা তোমরা বলো না, মানে সাধুটি কোথায় বসবাস করতেন। The hermit lived in a wood which he never quitted. উড মানে কি? উড মানে হচ্ছে জঙ্গল বা ফরেস্ট বা বন। এখানে উড মানে আমরা ইন জেনারেল যদি ডিকশনারি খুঁজি তাহলে দেখব কাঠ, কিন্তু অ্যাকচুয়ালি উডকে আমরা সাহিত্যের ভাষায় বা ল্যাঙ্গুয়েজের ভাষায় ইংলিশ যদি লিটারেচার আমরা যদি পড়ি, ইংলিশ সাহিত্যের ভাষায় সেটাকে বলা হবে ফরেস্ট। দ্য হারমিট লিভড ইন উড হুইচ হি নেভার কুইটেড মানে কখনোই সেখান থেকে বেরোতো না।
এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা করতেই হবে। হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার কেম টু ভিজিট হিম? জার যখন দেখা করতে এলেন ওই সাধুটির সাথে, তখন সাধুটি কী করছিলেন? দি হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড উইথ হিজ স্পেড হোয়েন দ্য জার কেম টু ভিজিট হিম। দি হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, ডিগিং মানে খোঁড়া, কি খুঁড়ছে? মাটি খুঁড়ছে। দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, গ্রাউন্ড মানে মাটি, কি দিয়ে খুঁড়ছে? উইথ হিজ স্পেড, স্পেড মানে কোদাল, স্পেড মানে কোদাল। দিস হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড উইথ হিজ স্পেড হোয়েন দ্য জার কেম টু ভিজিট হিম, যখন জার তার সাথে সাক্ষাৎ করতে এসেছিল। Next question. Why did the hermit live in a forest? Answer. The hermit was supposed to give up all worldly comfort and possessions, and so he lived in the forest. কোশ্চেনটা হচ্ছে হোয়াই ডিড দ্য হারমিট লিভ ইন এ ফরেস্ট, মানে হারমিট কেন জঙ্গলে বসবাস করতো। অ্যান্সার হচ্ছে দি হারমিট ওয়াজ সাপোজ টু গিভ আপ, গিভ আপ মানে ছেড়ে দেওয়া, গিভ আপ মানে ছেড়ে দেওয়া, মানে পরিত্যাগ করা বা বর্জন করা। দি হারমিট ওয়াজ সাপোজ টু গিভ আপ অল ওয়ার্ল্ডলি কমফোর্ট অ্যান্ড পজেশনস, মানে সব কিছু বিষয় সম্পত্তি, জীবনের বিলাসবহুল বিলাসিতা, আরাম, সে সব কিছু বর্জন করতে চেয়েছিল। দ্যাটস ওয়াই হি লিভড ইন দ্য ফরেস্ট। হাউ ডিড দ্য জার হেল্প দ্য হারমিট? জার কীভাবে সন্ন্যাসীকে সাহায্য করেছিলেন? জার কীভাবে সন্ন্যাসীকে সাহায্য করেছিলেন? The Tsar helped the hermit by digging the ground for him. The Tsar helped the hermit by digging the ground for him. মানে জার সন্ন্যাসীকে সাহায্য করেছিলেন, কারণ সন্ন্যাসী মাটি খুঁড়ছিল, সে ক্লান্ত হয়ে যাচ্ছিল। সো জার তখন এসেছিল তার কাছে, জার কী করলো? তার হাত থেকে কোদালটা নিল আর মাটি খোঁড়া শুরু করলো। ইউ আর টায়ার্ড। হু সেড দিস অ্যান্ড হোয়াট ডিড হি ডু? ইউ আর টায়ার্ড, তুমি ক্লান্ত হয়ে গেছো। হু সেড দিস, কে বলেছিল এই কথাটা? অ্যান্ড হোয়াট ডিড হি ডু, এবং তিনি কি করলেন? চলো অ্যান্সারটা দেখে নিই। দিস জার সেড দিস টু দ্য হারমিট and took the spade from the hermit to start digging the ground himself. The Tsar said this to the hermit. The Tsar said to this the hermit. মানে Tsar ওই সাধুকে বলল, কি বলল? যে তুমি ক্লান্ত হয়ে গেছো, ইউ আর টায়ার্ড। হু সেড দিস? দি Tsar said this to whom? টু হারমিট। এই হু সেড দিস টু হোম, এই ধরনের কোশ্চেন যে কোনো চ্যাপ্টার্স, যে কোনো পদ্য বলো, গদ্য বলো, প্রোস অ্যান্ড পোয়েম, সব জায়গা থেকে দিতে পারে। তো ল্যাঙ্গুয়েজে যে স্টেটমেন্টসগুলো আছে সেগুলোকে ভালো করে ফলো করতে হবে আর পড়তে হবে। দি জার সেড দিস টু দ্য হারমিট অ্যান্ড টুক দ্য স্পেড, স্পেড মানে কোদাল, কোদালটাকে নিয়েছিল। টুক মানে নিয়ে নেওয়া, টেক মানে নেওয়া, টেক থেকে টুক হয়েছে, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে সেই জন্য টুক, টুক দ্য স্পেড ফ্রম দ্য হারমিট টু স্টার্ট ডিগিং, টু স্টার্ট ডিগিং মানে খোঁড়া শুরু করলো। কি শুরু করলো? দ্য গ্রাউন্ড হিমসেলফ, সে নিজে নিজেই মাটিটা খুঁড়তে শুরু করলো। নাও রেস্ট এ হোয়াইল, হু সেড দিস অ্যান্ড হোয়াই? নাও রেস্ট এ হোয়াইল, এখন বিশ্রাম নাও, এটা কে বলেছিল? অ্যান্ড হোয়াই, কেন বলেছিল? দি হারমিট সেড দিস বিকজ হি থট দ্যাট দ্য জার স্টপ ডিগিং অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেন্স অনলি বিকজ হি ওয়াজ টায়ার্ড। সাধুটি এই কথা বলেছিলেন কারণ তিনি ভেবেছিলেন যে জার খোঁড়া থামিয়েছিলেন এবং তার প্রশ্নগুলি পুনরাবৃত্তি করেছিলেন শুধু এই জন্যই যে তিনি ক্লান্ত।
Why did the Tsar refuse to give reward to the learned men? কেন জার পণ্ডিতদের পুরস্কার দিতে অস্বীকার করলেন? Why did the Tsar refuse to give reward to the learned men? Or why did the Tsar give the reward to whom? জার কেন কাউকে পুরস্কার দিতে রাজি হয়নি? অ্যান্সার হচ্ছে the Tsar refused to give the reward to the learned men because he was not satisfied with their answers. Next question. Describe the wound of the stranger. Stranger মানে অপরিচিত ব্যক্তি বা unknown person. Stranger হচ্ছে unknown person বা অপরিচিত ব্যক্তি. Describe the wound. wound মানে ক্ষতস্থান বা যে জায়গাটা আঘাত লেগেছে সেটাকে বলা হচ্ছে wound. Describe the wound of the stranger. Let's see the answers. The stranger had a large wound in his stomach and blood was flowing profusely from his wound. The stranger had a large wound মানে ওই যে আগন্তুক যে ব্যক্তি বা অপরিচিত যে ব্যক্তি তার অনেকটাই আঘাত লেগেছিল। কোথায় লেগেছিল? ইন হিজ স্টোমাক, তার পেটের মধ্যে। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং প্রফিউসলি। প্রফিউসলি মানে অঝোর ধারায় রক্ত ঝরছিল। ব্লাড ওয়াজ ফ্লোয়িং মানে রক্তের প্রবাহ বয়ে চলেছিল। হাউ ডিড দ্য জার টেন্ড দ্য ম্যান? হাউ ডিড দ্য জার নার্স দ্য উন্ডেড ম্যান? মানে জার কীভাবে লোকটির সেবা শুশ্রূষা করেছিল। হাউ ডিড দ্য জার নার্স দ্য উন্ডেড ম্যান? জার কীভাবে ওই লোকটির সেবা শুশ্রূষা করেছিল। অ্যান্সার হচ্ছে দি জার ওয়াশড অ্যান্ড ব্যান্ডেজড দ্য উন্ড সেভারাল টাইমস till the blood stopped flowing. The Tsar washed and bandaged the wound several times. মানে ওই যে জায়গাটা আঘাত লেগেছিল বা যে ক্ষতস্থানটা সেই জায়গাটা কি করেছিল? অনেকবার ধোয়া মোজা করেছিল, পরিষ্কার করেছিল, ব্যান্ডেজ লাগিয়েছিল। অ্যান্ড টিল দ্য ব্লাড স্টপ ফ্লোয়িং, যতক্ষণ না রক্ত পড়া বন্ধ হচ্ছিল। নেক্সট কোয়েশ্চেন, হু অ্যাটাক দ্য বিয়ার্ড ম্যান? হু অ্যাটাক দ্য বিয়ার্ড ম্যান? বিয়ার্ড মানে দাড়িওয়ালা ব্যক্তি। ওই দাড়িওয়ালা ব্যক্তি মানে যে আগন্তুক, একটু আগে বললাম স্ট্রেঞ্জার, ওই ব্যক্তিকে কে অ্যাটাক করেছিল? হু অ্যাটাকড? অ্যান্সার হচ্ছে দি জার্স বডিগার্ড অ্যাটাক দ্য বিয়ার্ডেড ম্যান। কারণ আমরা যদি দেখি স্টোরিটা, জার যখন হারমিটের ওই হাট মানে কুঁড়ে ঘরে যখন ছদ্মবেশ ধারণ করে যখন যেতে চায়, একটু গিয়ে সেখানে তার যে বডিগার্ড, জারের যে বডিগার্ড, তাদেরকে বলে তোমরা এখানে দাঁড়াও, আমি একাই যাব, তোমরা কেউ আমার সঙ্গে যাবে না। তখন বডিগার্ডরা কি বলেছিল? ঠিক আছে, আমরা রাজি আছি স্যার, আপনি একা একা যান। কিন্তু যখন বডিগার্ডটা দেখলো যে আগন্তুক বা কোনো একটা অজ্ঞাত পরিচয় ব্যক্তি জারের পেছন পেছন ফলো করছে বা জার যে রাস্তা দিয়ে হারমিটের ঘরে গেছে সেইখানেই যাচ্ছে, তখন জারের বডিগার্ডরা কী করেছিল? তাকে অ্যাটাক করেছিল। তো হু অ্যাটাকড দ্য বিয়ার্ডেড ম্যান? দ্য জার্স বডিগার্ড অ্যাটাকড দ্য বিয়ার্ড ম্যান। হোয়ার ওয়াজ দ্য ম্যানস উন্ড? কোথায় লোকটির ক্ষত হয়েছিল? দি ম্যানস উন্ড ওয়াজ ইন হিজ স্টোম্যাক। ছোটো ছোটো কোশ্চেন, ছোটো ছোটো অ্যান্সার্স, এগুলো তোমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে আর লেখা প্র্যাকটিস করতে হবে। তোমরা যদি এখন থেকে লেখা প্র্যাকটিস না করো তাহলে পরীক্ষার সময় দেখবে জানা কোশ্চেন কমন, অ্যান্সার্স জানা, তাও কিন্তু তোমরা লিখতে পারবে না, বিকজ প্র্যাকটিসের অভাব। তো প্র্যাকটিস করতে এই কারণেই বলা হচ্ছে, এই যে তোমাদের যে ইংলিশের যে ওয়ার্ডগুলো আছে, ওয়ার্ডগুলো একটু ক্রিটিক্যাল আছে, এখানে স্পেলিং মিস্টেক হতে পারে। তো যাতে স্পেলিং মিস্টেক না হয় সেইগুলো ঠিকঠাক করে এগুলো প্র্যাকটিস করতে হবে, কারণ স্পেলিং মিস্টেক হয়ে গেলে ওয়ার্ডের মিনিং চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে তুমি যদি অ্যান্সারটা ঠিকও লেখো তা সত্ত্বেও কিন্তু নাম্বারটি পাবে না। What did the Tsar use to bandage the wound of the beard man? What did the Tsar use to bandage the wound of the bearded man? জার ওই দাড়িওয়ালা লোকটির ক্ষতস্থানটাকে বাঁধতে কী ব্যবহার করেছিল? জার ওই লোকটিকে ক্ষতস্থান বাঁধতে কী ব্যবহার করেছিল?
অ্যান্সার হচ্ছে দ্য জার ইউজড হিজ হ্যাঙ্কারচিপ অ্যান্ড দ্য হারমিটস টাওয়েল টু ব্যান্ডেজ দ্য উন্ড অফ দ্য বিয়ার্ডেড ম্যান। জার কি ইউজ করেছিল? হিজ হ্যাঙ্কারচিপ, হ্যাঙ্কারচিপ মানে রুমাল, অ্যান্ড দ্য হারমিটস টাওয়েল, হারমিটস টাওয়েল মানে ওই সাধু বা সন্ন্যাসীর তোয়ালে ইউজ করেছিল টু ব্যান্ডেজ দ্য উন্ড অফ দ্য বিয়ার্ডেড ম্যান, ওই দাড়িওয়ালা ব্যক্তির ক্ষতস্থানটা বাঁধতে যার নিজের হ্যাঙ্কারচিপ আর হারমিটের টাওয়েল ইউজ করেছিল। হোয়াই ডিড দ্য জার ফল অ্যাসলিপ, জার কেন ঘুমিয়ে পড়েছিলেন? অ্যান্সার, দিস জার ফেল অ্যাসলিপ অ্যাজ হি ওয়াজ ভেরি টায়ার্ড উইথ দ্য ওয়ার্ক অ্যান্ড দ্য ওয়ার্ক হি হ্যাড ডান। জার ঘুমিয়ে পড়েছিলেন কারণ সে খুবই ক্লান্ত ছিল এবং সারাদিন যে কাজ করেছিল কাজের ফলে সে ক্লান্ত হয়ে গেছিল। হোয়ার ডিড দ্য জার ফল অ্যাসলিপ, সে কোথায় ঘুমিয়ে পড়েছিল? জার ফেল অ্যাসলিপ অন দ্য থ্রেশহোল্ড অফ দ্য হারমিটস হাট আফটার হিজ লেবার, চৌখাটে ঘুমিয়ে পড়েছিলেন। থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড মানে হচ্ছে দোরগোড়ায়, আমরা যেগুলো বলি দোরগোড়ায়, দরজার দোরগোড়ায় বা চৌখাট, সেটাকে কী বলা হয় ইংলিশে? থ্রেশহোল্ড। এই যে ওয়ার্ড যেমন থ্রেশহোল্ড, এইগুলো স্পেলিংগুলো বারে বারে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। যদি স্পেলিং মিস্টেক হয়, সিরি মিস্টেক হয়, তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। দ্য জার ফেল অ্যাসলিপ অন দ্য থ্রেশহোল্ড অফ দ্য হারমিটস হাট আফটার হিজ লেবার, কারণ সারাদিন সে অনেক পরিশ্রম করেছিল, যার জন্য সে ওই হারমিটের কুঁড়ে ঘরে চৌকাঠে সে ঘুমিয়ে পড়েছিল। হোয়াই ডিড দ্য জার লাই ডাউন অন দ্য থ্রেশহোল্ড, কেন জার চৌকাঠে ঘুমিয়ে পড়েছিল? দ্য জার লে ডাউন অন দ্য থ্রেশহোল্ড বিকজ হি ওয়াজ টায়ার্ড উইথ দ্য ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক হি হ্যাড ডান, কারণ জার সে অনেক ক্লান্ত ছিল, সারাদিন কাজ করার পর অনেক ক্লান্ত হয়ে গেছিল, যার জন্য সে ওই চৌকাঠে ঘুমিয়ে পড়েছিল। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এইটা আসতে পারে। ইন হুইচ সিজন ডিড দ্য জার স্পেন্ড দ্য নাইট অ্যাট দ্য হারমিট সেল, কোন সিজন মানে কোন ঋতুতে জার সন্ন্যাসী কুঁড়ে ঘরে রাত্রি কাটিয়েছিলেন? অ্যান্সার হচ্ছে দি জার স্পেন্ড দ্য নাইট অ্যাট দ্য হারমিট সেল ইন দ্য সিজন অফ সামার, মানে গ্রীষ্মকালে বা গরমকালে জার ওই হারমিটের কুঁড়ে ঘরে রাত্রিবেলায় রাত্রি যাপন করেছিল। হোয়েন ডিড দ্য ওয়েন্ডেড ম্যান রিকভার, কখন আহত লোকটি সুস্থ হলো? দি ওয়েন্ডেড ম্যান রিকভার দ্য নেক্সট মর্নিং, মানে পরের দিন সকালবেলায় ওয়েন্ডেড ম্যান তার যে ক্ষতস্থানটা সেটা আস্তে আস্তে সেরে উঠেছিল বা ইমপ্রুভ করেছিল। হোয়াট ডিড দ্য জার ডু উইথ হিজ এনিমি, জার তার শত্রুর সঙ্গে কী করলেন? হোয়াট ডিড দ্য জার ডু উইথ হিজ এনিমি, এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য জার ফরগেভ হিজ এনিমি, ফরগেভ মানে ক্ষমা করা দেওয়া, ফরগিভ মানে ক্ষমা করা, ফরগিভ থেকে ফরগেভ হয়েছে, ফরগিভ থেকে ফরগেভ হয়েছে, যেহেতু পাস্ট টেন্সে আছে কোশ্চেন তাই অ্যান্সার আমরা পাস্ট টেন্সে দেবো। The Tsar forgave his enemy, promised to send his servants and his host own physician, promised to send his servants, যার তার শত্রুকে ক্ষমা করে দিলেন আর তার চাকর আর নিজের চিকিৎসককে পাঠানোর কথা দিলেন। যার ওই ব্যক্তিকে মানে যে এনিমি, মানে এনিমি মানে শত্রু, তাকে কি প্রমিস করলো যে তাকে সে ক্ষমা করে দিল, আর তার যে চাকর মানে তাদের যে চাকর বা সার্ভেন্টস আছে তাকে পাঠাবে, আর কাকে পাঠাবে? অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান, তার যে নিজের যে ডাক্তার আছে সেই ডাক্তারকে সে পাঠাবে। প্রমিস টু রিস্টোর হিজ প্রপার্টি, রিস্টোর মানে ফিরিয়ে দেওয়া, প্রমিস টু রিস্টোর হিজ প্রপার্টি মানে সেই আগন্তুক ব্যক্তির, যে অজ্ঞাত ব্যক্তি যে কিনা যারের শত্রু ছিল তাকে প্রপার্টি ফিরিয়ে দেবে, প্রপার্টি মানে সম্পত্তি। অ্যান্ড মেড পিস উইথ হিজ এনিমি, এবং তার শত্রুর সঙ্গে মিত্র মানে বন্ধু করে নিলেন। হোয়াই ডিড দ্য জার ফরগিভ দ্য উন্ডেড ম্যান, কেন জার আহত লোকটিকে ক্ষমা করে দিলেন? কেন জার আহত লোকটিকে ক্ষমা করে দিলেন? দি জার ফরগেভ দ্য উন্ডেড ম্যান বিকজ হি বেগড ফর হিজ ফরগিভনেস অ্যান্ড হি ওয়ান্টেড টু মেক পিস উইথ হিজ এনিমি, যার
আহত লোকটিকে ক্ষমা করে দিলেন কারণ সে ভিক্ষা করছিল এবং তিনি শত্রুর সঙ্গে সন্ধি করতে চেয়েছিলেন। Next question, very very important. You have already been answered, said the hermit. You have already been answered. You have already been answered. মানে তুমি উত্তরটা অলরেডি পেয়ে গেছো বা তোমাকে উত্তরটা অলরেডি দেওয়া হয়ে গেছে। said the hermit, কে বলেছিল? সাধু বাবা বলেছিল। Why did the hermit say so? ওই সাধু বাবা কেন এই কথাটা বলেছিল? You have already been answered, said the hermit. Why did the hermit say so? কেন বলেছিল? The hermit said so because he knew that the Tsar had got the answers to his all questions. The hermit said to the hermit said so because he knew that the Tsar had got the answers to all his questions unknowingly. মানে জার বলছে দি দি হারমিট সেইড মানে সাধু বাবা বলছে সো বিকজ হি নিউ দ্যাট সে জানতো যে দ্য জার হ্যাড গট দ্য অ্যান্সার্স মানে সম্রাট তার উত্তর পেয়ে গেছে টু অল হিজ কোশ্চেন, তার সবকটি কোশ্চেনের উত্তর পেয়ে গেছে আনলোয়িংলি মানে অজ্ঞাতভাবে, মানে নিজের অজান্তেই সে উত্তর পেয়ে গেছে থ্রু দ্য এক্সপিরিয়েন্স অফ প্রিভিয়াস ডে, পূর্বদিনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে সে তার মানে উত্তরটাই পেয়ে গেছে। নেক্সট কোশ্চেন, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম? সন্ন্যাসীর মতে সবথেকে গুরুত্বপূর্ণ সময় কোনটি? অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ইজ দ্য প্রেজেন্ট। সন্ন্যাসীর মতে সবথেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে বর্তমানকাল। অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ইজ দ্য প্রেজেন্ট। ওয়াই ইজ দ্য প্রেজেন্ট মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, মানে বর্তমান সময় সবথেকে গুরুত্বপূর্ণ কেন? দ্য প্রেজেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম বিকজ ইট ইজ দ্য অনলি টাইম ওভার হুইচ উই হ্যাভ সাম পাওয়ার অ্যান্ড কন্ট্রোল। বর্তমান সময়টাই হচ্ছে সেই সময় যে সময়টাতে আমাদের একমাত্র ক্ষমতা আর নিয়ন্ত্রণ থাকে, কারণ পাস্ট বা অতীত যেটা আমরা করে ফেলেছি সেটা যদি ভুল করে থাকি সেটা কিন্তু আমরা ফিরে পাবো না, কিন্তু বর্তমানে যে কাজটা করছি সেই কাজটা আমরা সজ্ঞানে করছি, সেই কাজটার ওপর আমাদের কন্ট্রোল বা পাওয়ার থাকে। অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ইজ দ্য প্রেজেন্ট। The present is the most important time because it is the only time over which we have some power and control. আমাদের ক্ষমতা আর নিয়ন্ত্রণ থাকে। Who according to the hermit is the most important person? এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। হু অ্যাকর্ডিং টু দ্য হারমিট মানে সন্ন্যাসীর মতে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইজ দ্য ওয়ান উইথ হুম উই আর ইন দিস মুমেন্ট। মানে এই মুহূর্তে। অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইজ ওয়ান উইথ হুম উই আর ইন দিস মুমেন্ট। সেই হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইজ ওয়ান উইথ হুম যার সাথে উই আর ইন দিস মুমেন্ট, যার সাথে আমরা একসাথে রয়েছি, সেই হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার? সন্ন্যাসীর মতে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার ইজ টু ডু দ্য গুড টু আদার্স। মানে সন্ন্যাসীর মতে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অন্যের উপকার করা।
নাও হু সেড দিস অ্যান্ড হোয়াই, কে এই কথা বলেছে না কেন? দি হারমিট সেড দিস টু দ্য জার টু সাজেস্ট দ্যাট দ্য প্রেজেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম। আজকের ভিডিওতে আমি 3 কোশ্চেন্সের শর্ট কোশ্চেন্স এসে কিউ নিয়ে কিছু কোশ্চেন অ্যান্সার আমি আলোচনা করলাম, ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ। প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সারই আশা করি আমি বোঝাতে পেরেছি। তাও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, কোনো কোশ্চেন বা অ্যান্সার্স বা প্যারাগ্রাফ বা কোনো লাইন বা স্টেটমেন্ট, তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আর 3 কোশ্চেন্সের ওপর যেগুলো লং কোশ্চেন্স বা ব্রড কোশ্চেন বা ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন, এগুলো নিয়ে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো, সেগুলোতে আমি বিস্তারিত আলোচনা করব। লং কোশ্চেনে বড় অ্যান্সারগুলো কীভাবে প্রিসাইসলি বা কনসাইসলি বা ছোটো করে নিজের ভাষায় অ্যান্সার দেওয়া যায়, সেটা আমি দেখছি একটা খুব তাড়াতাড়ি আমি কোনো ডেটে আমি ভিডিওটা আপলোড করে দেবো। আর তোমাদের জন্য অন্যান্য যে চ্যাপ্টার্সগুলো আছে 3 কোশ্চেন্স ছাড়া বাকি যে চ্যাপ্টার্সগুলো আছে, যেমন স্ট্রং রুটস, আইস হ্যাবিট, হ্যাঁ, অন্যান্য যেগুলো সেকশান আছে যেমন রিপোর্ট রাইটিং, সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান 2023-তে আমার সবার জন্য শুভকামনা রইল। আশা করি তোমরা খুব ভালো রেজাল্ট করবে। আর যাদের পড়ায় মন বসছে না, যারা অন্যান্য কোচিংয়ে পড়ছো বা মাস্টারমশাইয়ের কাছে পড়ছো, প্লিজ তোমরা এই চ্যানেলটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ এখানে ইংলিশ টু বেঙ্গলি কনভারসেশান খুব ভালোভাবে দেওয়া আছে। তা সত্ত্বেও যদি তোমাদের কোনো ডাউট থাকে বা কোনো যদি ক্লারিফিকেশান থাকে, তোমরা কমেন্টে প্লিজ জানাও। আর নেক্সট ফেব্রুয়ারি মার্চ থেকে আমি 2024-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি অনলাইন ক্লাস স্টার্ট করছি, একদম নমিনাল কস্ট, রিজনেবল কস্টে। আর যাদের একদমই মানে কোনো কিছু উপায় নেই, মানে যারা খরচা করতে পারবে না, তাদের জন্য একটা অনলাইন ভিডিও ট্রেনিং নিয়ে আসবো, যেটা তোমরা পারচেস করলে তোমরা ওয়ান টাইম তোমরা কিনে নিতে পারবে। সারা বছরের ভিডিও থাকবে, তোমাদের কোনো ক্লাস করতে হবে না, সেই ভিডিও থেকেই তোমাদের ক্লাস করলে তোমরা পেয়ে যাবে, সাকসেসফুল হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই যারা নতুন দেখছো ভিডিওটা, আমার চ্যানেল হালদার টিউশন, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।